একটা খুব ব্যথা লাগার কথা একটু আগে লিখছিলাম, তার উপর উপনিষদ নিয়ে আমার একটা বড় লেখা হচ্ছে, খুব ব্যথা লাগার মতো কথা। জগতে যা কিছু আছে সব মৃত্যু নিয়ে আসা। কি সাংঘাতিক কথাটা শুনতে। মানে আমি সায়েন্সের লোক, আমি সংস্কৃতের না, সেই জন্য আমি সংস্কৃত বচনটা দিয়ে এখানে বললে পণ্ডিতই ঝাড়বো না, করবো না। কথাটার মানে যা কিছু দেখতে পাচ্ছে সব মৃত্যু বহন করছে। শুনলেই কিরকম মনে হয় যে মৃত্যুর দুধ যেন সব না। তারপরে যেটাকে আমার কি হয় সেটা নিয়ে ঢুকলে ঋষি বাক্যগুলোর মজা হলো ওগুলোর মধ্যে কোনো মেয়ের চর্বি থাকে না। যে পাচ্ছি না, আমি ধরতে পারছি না বলে হয়তো আমার কাছে আসছে না। যেমন E=mc² আইনস্টাইনের, যে বিজ্ঞানে ক্লাস 5 অব্দি পড়েছে কি 10 অব্দি পড়েছে কি হায়ার সেকেন্ডারি পড়েছে সে ধরতে পারবে না হয়তো, কিন্তু যে ফিজিক্স নিয়ে কাজ করেছে পড়েছে এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি অফ লাইট টু দি পাওয়ার 2, এটা তার কাছে আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না। এবারে আমি ওটা বুঝতে পারলাম না মানে E=mc²টা দোষ না, আমি ধরতে পারিনি। বলা আছে বলে মেনে নেব এরকম আদৌ আমার আধার না, যেহেতু ঋষিরা বলেছেন মেনে। তাতে দেখেছি একটাকে কাটা যায় না, চেষ্টা করেও কাটা যায় না। মানে আমি সে ট্রাই যে করিনি আজকে, এখন তো আমার একটা জায়গায় বয়সে পৌঁছেছি 79 ইয়ার্স, আমি আমার 24-25 বছর বয়সের কথা বলছি, একটা থেকে সরানো যায় না। যেটা মনে হচ্ছে এটা একটু ব্যতিক্রমী কথা, দেখেছি আমি বুঝতে পারিনি বলে ওটা হয়েছে। এই একটা এরকম একটা কথাই এইটা যেটা বললাম। এটা বৃহদারণ্য খুব ভূষণ, মানে শ্লোক নাম্বারটাও আমার মনে আছে 1-2-1, মানে প্রথম অধ্যায়ের 2য় খণ্ডের 1 নম্বর শ্লোক। কিন্তু সাংঘাতিক কথাটা এবার বলা হলো যে যা কিছু সৃষ্ট হচ্ছে সেটা কিন্তু শেষ হবেই, ফুরবেই হিমালয় পর্যন্ত। তার মানে শেষ হবেই, এই তকমাটা টেনে কিন্তু সবকিছু আসছে। সুতরাং মৃত্যুর দ্বারা আচ্ছাদিত সেটা, অর্থাৎ ওটার এন্ডটা ওটার মধ্যে ইনের। এইবারে তাই বলি, তাহলে এটা বলা হলো কেন? এটা খালি বাণী বলা হচ্ছে জীবনে যারা কোনো কিছুতে আসক্ত হয়ে সেটা থেকে বেরিয়ে আসতে পারছো না তারা বিশেষ করে এটা মনে রাখো। বোঝা গেল কথাটা? মানে উপনিষদ ঋষি কিভাবে জিনিসটা বলছেন চিন্তা করুন, যে এটা কেন বলা জানাই আছে তো সব জিনিসের। এইবারে আমার কাছে সবচেয়ে বেশি আগে ক্ষয়শীল হওয়ার জায়গা এখানে কোথায়? আমার শরীরটা, তাই না? যদি জন্মান্তরবাদকে মেনে কেউ না নিতে চান আমার আপত্তি নেই, তার মতো জায়গায়। কিন্তু আমি জন্মান্তরবাদটা মানি, পছন্দ করি কিংবা বিশ্বাস করি বলে না, সত্য বলে মানি। এইবার সেই সত্যতার জায়গা থেকে জন্মান্তরে কিন্তু আমার শরীরটা থাকছে না। যদি আমার এনলাইটেন না হয়ে থাকতে পারি, কি হবে? আমার এই যে ক্যারি করছে সেটা আবার নতুন একটা দেহ নেবে, আবার বুক চাপড়ে দিচ্ছে এটাকে, সেটা ক্যারি করবে আবার নতুন, ফলে এইটার থেকে ওটা বেশি থাকবে, তাই তো? তাহলে এখানে আমার আগে থেকে যাতে এটার একটু কেটে গেল ছেড়ে গেল ওই নিয়ে আমার বিব্রত হলো, ওষুধ হলে লাগাবো। এবার এ তো গেল দেহগত কাটা ছেঁড়ার ব্যাপারে। এইবারে আমার একটা জিনিসকে খুব পছন্দ। কিসের জন্য পছন্দ? আমার ওটা মানসিকভাবে ভাল লাগছে এক জিনিস, আরেকটা হলো লেগটা ভাল লাগছে, শুয়ে গায়ে খুব আরাম লাগে বলে। একটা তাহলে দৈহিকভাবে, আরেকটা মানসিকভাবে। এবার যখন আমরা কোনো জিনিসে মনে করি আমি বাচিকে যতটা সূক্ষ্মে যাওয়া যায় আমি যাব, কিন্তু লিমিটেশন আছে, তো বাক্যের একটা লিমিটেশন আছে, সেই জন্য সেই লিমিটেশনটা ধরে যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। কিন্তু আমি যতটুকু আমার কাছ থেকে বলার বলছি, আমার এটা একটি বালক, আমি একজন আলাদা লোক। আমার এই বাচ্চাটাকে গোড়ার থেকে খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়ির নয়। খুব ইচ্ছে করে এই বাচ্চাটাকে আমি আমার কাছে পাই, সঙ্গ পাই, এরকম। এইটি ওই জ্ঞানটা যদি আমার মাথায় থাকে, তাহলে এই সেই বাচ্চাটাকে যদি আমি কাছে না পাই আমার কি কষ্ট হবে, এটা আমাকে আর বিব্রত করতে পারবে না। কারণ এটাও কালো ধর্মী প্রকাশ, আমার আধারটাও কালো ধর্মী প্রকাশ। এটাকে দেখে আমার যে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু কালো ধর্মী বাইন্ডিং এ যেটা রয়েছে সেটার দ্বারা, শরীর দ্বারা। কারণ ভেতরটার দ্বারা ওইটা ভালো লাগার ব্যাপার না। বাচ্চাটাকে দেখে ভালো লেগেছে মানে ওই নয়ন দেখে, কি সুন্দর বাচ্চাটা, হাসিটা, কথাটা কিরম কথাগুলো বলে, ফলে আমার বন্ধনীর জায়গাটা, আমার আকর্ষণের জায়গাটা কিন্তু
একটু শাস্ত্রীয় ভাষায় বলছি, আমি শাস্ত্রের লোক নাও হয়েও, অন্নময় কোষ ধরে, অন্ন মানে ভাত না, অন্নময় কোষ মানে এইটা। এইবারে আমি বিব্রত হওয়া না হওয়া আমার, কিন্তু যদি না দেখি বলে যে বাবা আমার নাতিকে নিয়ে যখন ছেলে চলে গেল ব্যাঙ্গালোরে 2009 কি 10-এ, ও 2 বছরের ছেলে তখন, কর্ণমুনির আছে শকুন্তলাকে নিয়ে স্নেহ অতি বিষম বস্তু, মনে আছে তো, পালিতা কন্যা। কিন্তু আমার কাছে 1 মিনিটের জন্য হলো একটা যন্ত্রণা হলো যে সবসময় এসে দাদু করে যেটা করেছে আর দাঁড়াবে না এখন কিছু কাল, হয়তো যখন দাঁড়াবে তখন ওরকম ভাবে ছোটার জায়গা তার থাকবে না, গ্রোথ হয়ে যাবে। আমি তখন ভাবলাম আমার কষ্ট হচ্ছে, আমি বললাম কার কষ্টটা হচ্ছে? যার কষ্ট হচ্ছে সেও তো তখন পাল্টে যাবে, এও তো এক জায়গায় থাকবে না মানসিক ভাবে। যখন খিদে পাওয়ার সময় 1 গ্লাস জল হলে হতো, একটু খাবার হলে হতো, তখন কতক্ষণে খাবারটা আসবে, খাবারটা পেয়ে গেলে কিন্তু আর ওই ভাবটা আমার থাকে না। ঠিক তেমন আমাদের বাহ্যিক সম্পর্কগুলো তাই, খালি আমরা ওই অ্যাঙ্গেলে দেখতে পারি না বলে, যে আমার একে ছাড়া থাকতে পারছি না ব্যাপারটা যখন আমার মধ্যে আসছে, যদি নিজেকে নিরীক্ষণ করি, আমরা তো নিজেকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে নিজের ভালোবাসার জায়গাটাকে চিনতে পেরে বুঝতাম যে কোনো আসক্তি আমার পক্ষে কিন্তু আসলে ভালো না, ওটা আমার কাছে একটা বন্ধন। ভালো লাগাটা সেটাই যেটা নির্বন্ধন করবে, বন্ধনে রাখবে না, অথচ আমি সেটা পাবো। সেটা যে স্তরে ওই জায়গাটা পৌঁছতে হয়, সেই স্তরে যাওয়ার জন্য অনেকগুলো স্টেপ পেরোতে হয়। সেই স্টেপগুলো একাডেমিক না, যার যার তার তার। আপনার বাড়ি সিঁড়িতে ওঠার সময় 3 ইঞ্চি করে হতে পারে সিঁড়িগুলো, আমার বাড়িগুলো 3.5 ইঞ্চি হতে পারে, কোনো বাড়িতে লিফটও আছে, সিঁড়ি নেই কি নাই না, যাবেন 4 তলা চলুন লিফটে। ফলে প্রত্যেকের চেতনার ওরকম উত্তরণের জায়গাটা যার যার নিজের ইন্ডেক্স, কখনো সবাইকে এক প্রেসক্রিপশনে দেওয়া যায় না, এটা তাই 1 to 1। কিন্তু জেনারেল ভাবে এটা বলা যায় যে বি অ্যাওয়্যার, সাবধান, কোনো জিনিসে ভালো লাগা যেন সেটা পজিটিভ জায়গা থেকে দেখো না, এটা আমার বলে ওইভাবে দেখো না। ভালো লাগছে ভেরি গুড, আমার ভালো লাগছে এইটা হলে আমি সুমিত্রাকে বলতে পারি নিয়ে যাব, আমার এই বাড়িটাকে আমি নিয়ে যাবো বলতে পারি না, বাড়িটা ভালো লাগতে পারে, তাহলে তুমি এসো এখানে। এবার দেখলাম রাস্তাঘাট আটকে, আমি মাথায় চাপড়ে বসলাম, কেন মাথায় চাপড়ে বসবো? তার মানে আমার ভালো লাগার ওটা তার মানে আসলে খারাপ লাগার ব্যবস্থা করে দিয়েছে। যদি ভালো লাগার ব্যবস্থা হতো কোনো সময় সেটা ক্ষুণ্ণ হতো না। তার মানে প্রতিটি ভালো লাগার সঙ্গে ঢুকে রয়েছে খারাপ লাগার বীজ, সেটাই হলো মৃত্যু, সেটাই হলো মৃত্যু। কারণ ভালো লাগাটা তো মৃত্যু হয়ে যাচ্ছে না, আমি যখন ভালো লাগাটা থাকছে না, মৃত্যু মানেই ডেড বডি না। তাহলে প্রতিটি স্ফুরণ, প্রতিটি জিনিস, প্রতিটি ভালো লাগা আসলে কিন্তু মৃত্যুকে সামনে নিয়ে এসে দাঁড়াচ্ছে। এটার মানে কি আমরা পেসিমিস্টিক হয়ে যাব? আমরা জীবনে ভালো লাগাগুলো থাকবো না কেন? ওই জায়গাটা মেনে নিয়ে ভালো লাগা থাকবো। আইসক্রিমটা নেওয়ার সময়, খাওয়ার সময় জানি সেই সব একটু খাবো না, আমি খেয়ে নেবো, এবার দেখলাম ভেতরে একটা পোকা, ফেলে দেবো, সেটা ঘৃণা না, চলবে না বলে। আপনি বলছেন যে এটা প্রত্যাশাহীনতা এক ধরনের। প্রত্যাশাহীনতা থাকা যায়? আমি সেটাই প্রশ্ন, প্রত্যাশাহীনতা থাকা যায় না, তারই নাম বীরভাব। প্রত্যাশা আমার থাকবে, কিন্তু প্রত্যাশার বন্ধনীতে আমি থাকবো না। ওটা গানের মধ্যে দিয়ে যদিও অন্যভাবে যেমন বেনি তেমনি রবে চুল ভিজাও না, কিন্তু ওটা সত্য, ওটা মিথ্যা না। তার মানে কিন্তু আমি এটাকে ভালোবাসি বলে আর কাল থেকে ভালোবাসবো না, তা মোটেই না। আমার ভেতরে যে লুকিয়ে আছে এটি আমার জায়গার, আমার নিজস্ব, ওইটি খালি কেটে যাওয়া। বাস্তবিক কি অবাস্তবিক যার যার তার, এটা গায়ের জোরে ইনজেকশন করা যায় না। মানে তার মানে আপনি বলছেন জন্মান্তরবাদ যখন কথাটা, আপনি জন্মান্তরবাদে বিশ্বাস করেন? না না, বিশ্বাস করি না, সত্য বলে জানি। কেন কেন সেটা সত্য? সত্য বলে না, আপনি এখানে এসছেন ঘরে, কি করে জানলাম? আমি দেখলাম আপনি ঢুকে বসেছেন, এরকম ভাবে আমার জানা। না ঠিক আছে, কিন্তু অন্যকে জানিয়ে দিতে পারবো না, কারণ আমি যে কোনো পাশের বাড়ির লোককে বলবো উনি এসছেন, বলে কই আমি দেখতে পাচ্ছি না, তাকে বলবো তাহলে ঘরে এসো। ঠিক আমি তখন বলবো যে আমি যে পরিক্রমা এসেছি, আপনি আসুন আমার সঙ্গে। আচ্ছা শুনুন, কতগুলো জিনিস আছে, আপনি, আমি কিন্তু পরীক্ষা করছি না, প্লিজ। আপনি হাইজেনবার্গের থিওরি অফ আনসার্টেনিটি জানেন?
মানে শুনেছি আমি। কিন্তু আপনি কি জানেন ওটার প্রমাণটা? না, কিন্তু মেনেছেন কেন? কারণ বাকি বিজ্ঞানীরা ওটাকে বাকি বিজ্ঞানী তো, বাকি সাধকরা যেটা মানছে সেটা কেন মানবেন না, যে জন্মান্তর সত্য? না, জন্মান্তর সত্য বাকি সাধকরা বলছে। এটা বিশ্বাস না, তাই এটা সত্য বলি। মানে বাকি সাধকরা সত্য বলছেন, কিন্তু বাকি বিজ্ঞানীরা যারা, তারা ওটা প্রমাণও করছেন। তো আমি না হয় ব্যাপারটা এটাও প্রমাণ করছেন। একটা প্রমাণ হলো প্রত্যক্ষ প্রমাণ, সেটা কিন্তু আবার পরিবর্তনশীল আছে। প্রত্যক্ষ প্রমাণ যেমন সূর্য ওঠে কি ওঠে না? মানে ওঠে, প্রত্যক্ষ প্রমাণ, কিন্তু আসলে ওঠে না। সূর্য মানে একদিক থেকে মানে সূর্য কখনোই ওঠে না। আপনি ঘোরেন, আমি ঘুরি, সূর্য ওঠে না। না, তাহলে এবার প্রত্যক্ষ প্রমাণে সূর্য ঘোরে। এবার একটা লোক আপনার পাড়ার, আপনি যে বাড়িতে থাকেন তার ডান দিকের পরের বাড়িটা থাকে, লোকটিকে আপনি জানেন জেনুইন গুড পারসন। এবার সে মনে করে সূর্য ওঠে, নামে, সূর্য ঘোরে। সে কিন্তু অজ্ঞান ওই ব্যাপারটা। কিন্তু দেখেছেন যে মানবিকতার ক্ষেত্রে সেই লোকটা তুলনাহীন, একদম অসামান্য। এইবার ওই লোকটার মানবিকতা, সততার প্রতি আপনি আস্থা রাখতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু জানেন লোকটা কিন্তু বিজ্ঞানের গও জানে না, বোঝে না। তবে লোকটাকে কি আপনি বলবেন খারাপ? একদমই বলবো না। ঠিক তেমন আমার ক্ষেত্রে হয়েছে, যিনি জন্মান্তর মানেন কি মানেন না দিয়ে আমি তার জায়গাটাকে পরাকাষ্ঠাটা দেখছি না। মানুষটা চারিত্রিক ভাবে কিরকম, মানুষটার নিজের প্রকাশটা কিরকম, তার উপর তাকে দেখি। তাই দিয়ে আমি বুঝেছি যে সত্য বোধে জাগ্রত হওয়ার জন্য জন্মান্তর সত্য কি সত্য না জানার দরকারই আছে না। এটা একটা ইনফরমেশন, বাট এই ইনফরমেশনটা খুব কাজে লাগে যখন আমি দেখি একটা জিনিস বোঝাতে গিয়ে তিনজনকে বোঝালাম, দুজন সঙ্গে সঙ্গে বুঝলো, একজন বুঝলেন না। তার মানে তিনি কিন্তু দেখছি হয়তো আইএএস কিংবা এমএসসি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, বাকি দুজন কিন্তু জাস্ট সেদিক দিয়ে কিছু না। এবার ইনি এইটায় অনেক দূর ওঠানো, ওইটাই এরা আরো ওটা, এই তত্ত্বে না গিয়ে যার যার তার তুমি মানো 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 না, তাতে কিচ্ছু আসে না। খালি দেখো তোমার অগ্রগতিতে যদি এই প্রশ্ন এসে তোমাকে আটকে দেয়, তখন ওইখানটায় মুখ ফিরিয়ে থেকো না। ওই জায়গাটাকে ক্রস করার জন্য যা ক্রস করার জন্য যা প্রয়োজন, সেটি পেতে যদি বোঝো ওখানে পাবো, সেখানে যেতে দ্বিধা করো না। এই শক্তিটা তোমার জন্য থাকে, এর বিষয়ে আর কিচ্ছু নাই। কখনো জেনারেল একটা মেডিসিনের মতো সবাইকে দিলে ঋষিরাই দিয়ে যেতেন। মূল কথাটা আবার চলে আসি। দেখুন, সারমন বলে ব্যাপারটা আমরা যতই বলি, যখন অনেককে নিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু সেটা একটা নীতিবাক্য খালি। আর যখনই মানে যেমন ডাক্তারদের ছাত্রাবস্থায়, ডাক্তারদের কলেজগুলোতে 100 ছেলে মেয়েকে একসঙ্গে কি 10 জন ছেলে মেয়েকে একসঙ্গে টিচার পড়াচ্ছেন, যখন তিনি পেশেন্টকে তিনি বলছেন এটা হলে জানবে, এটা জানাবার জন্য। আর যখনই পেশেন্ট আসছে তার কাছে 1 to 1-এ, তখন কিন্তু অত জ্ঞান তিনি তাকে কিচ্ছু দিচ্ছেন না। দিচ্ছেন আপনি এই ওষুধটি এই বেলা ওবেলা খাবেন, এই লিখে দিলাম বল, তাকে কিন্তু এইটা কেন কি কিচ্ছু বলেন না। ঠিক তেমন এই তত্ত্ব কি, এই যে আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক বলে আমার আলাদা করতে না খুব কষ্ট হয়। আমার কাছে আধ্যাত্মিক বলে আসলে আলাদা নেই। আলোচনার সুবিধার্থে এটা আধ্যাত্মিক, এটা আমাদের একটাই আছে। তার জীবনধর্মী দিক কতগুলো আছে, তার কিছু দিক আছে যেটা আমি রিলেট করতে পারছি আমার সঙ্গে, কিছু জিনিস আছে সবসময় রিলেট করতে পারছি না, কিন্তু তত্ত্বগতভাবে জানি সত্য। সুতরাং একটাই ব্যাপার আছে, সেটাকে আমি মানবিক বলুন, আমি মেনে নিতে রাজি আছি, অমৃতবিদ্যা বলুন মেনে নিতে, কিন্তু এটা আধ্যাত্মিক, এটা কিন্তু আলোচনার সুবিধার্থে, যেমন এটাই পলিটিক্যাল আলোচনা, এটা ওরকম ভাবে একটা ভাগ রেখে আমি কথা বলতে পারি, কিন্তু খুব পছন্দসই না ওই ব্যবহারটা আমার। এবারে ডাক্তারের ক্ষেত্রে যেটা বলছিল, রোগীকে যখন সে বলছে এটা ওই বইয়ে অমুক জায়গায় পাবে, এটাই এইটা দিলে এই কাজটা হয়, সুতরাং এই ওষুধটা তুমি খাবে, বলেন না, সোজা বলেন এই ওষুধটা খাবে। আর যখন ছাত্রদের বলেন এইটার জন্য এটা হচ্ছে, সুতরাং এটা এই ওষুধটা দেওয়া দরকার, এটা খেয়াল রাখবে। ঠিক তেমন সত্যি সত্যি যিনি সাধনায় জাগ্রত, তিনি আগ্রহীকে তার অনুযায়ী তার কাছে বলেন। আর সকল প্রফেসর, টিচার, লেকচারার
বিখ্যাত বিখ্যাত লেকচার, তারা দর্শন নিয়ে আলোচনা করছে, মানে ডার্ক সাইডে প্রফেসর, তারা যখন বলেন তখন এইটা এই আছে ওই আছে, এইটার থেকে এটা পাবো এইটা পাবো বলেন, টু ইনফর্ম দেম সেটা বলেন, দুটো আকাশ পাতাল তফাৎ। এই যে জন্মান্তর আছে কি নেই ইত্যাদির ব্যাপারগুলো সব ওই অধ্যাপকদের বলার মতো। এইবারে যে সমস্যায় পড়েছে একজন, তার কাছে জন্মান্তর ব্যাপারটা একেবারে মানে জল তেষ্টা পেয়েছে, জল খাবলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়, নমুনা দিয়ে বোঝাতে পারবো না। যেমন আমার কাছে আমার এই পুত্রবৎ, ও একদিন বলল যে আপনার বলা এই যে জন্মান্তর ব্যাপার কথা আমি বুঝলাম, আমার একসঙ্গে 4-5টা ছেলেকে পেয়েছি, কয়েকজনের কাছে আমি একটু আমার মতো করে বলছি, যেদের কাছে বললাম দেখলাম একজন সঙ্গে সঙ্গে বুঝে নিল, আর দুজনে দেখলাম মাথায় ঢুকলো না, তাদের জোর করে ওটা দিতে হলো, অমুক এইটা করো বলে। আমি ঠিক এক্সাক্ট ন্যারেশন আমার দরকার নেই, আমি স্পিরিটটা বলছি। তাতে বোঝাটা গেল কি, বললো দুজনে একই রকম লেভেলে একই জায়গায় একসঙ্গে তৈরি হচ্ছে, দুটোই সুস্থ দেহের, দুটোই একরকম খাবার টাবার পাচ্ছে, সব পাচ্ছে, ফেসিলিটিস পাচ্ছে, ধরতে পারার ব্যাপারে দুজনের তফাতের জায়গা। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের মধ্যে যে মনোবৃত্তি, বুদ্ধিবৃত্তি, প্রাণবৃত্তি, হৃদয় বৃত্তি, এটা আমি অনেক সময় বলি কিন্তু এক একটা আসপেক্টে বলি। তো এই যে 5টা বৃত্তি, আমি কোথায় আপনাদের বোধহয় মনে আছে আমি বলি যে সংকল্প বিকল্পাত্মক দিকটাকে বলি মনোবৃত্তি, বিচার বিবেচনার দিকটা, বিবেচনা না বিচার করে জিনিসটা বোঝার কিংবা অ্যাপ্লিকেশন কি করে করবো দিকটাকে বলি বুদ্ধিবৃত্তি। তারপরে পছন্দে আমি ওটাকে আহরণ নেব কি নেব না, এই জায়গাটা হলো আমার হৃদয় বৃত্তি, আবার একটা হৃদয় মেরেছি, হৃদয় বৃত্তি সেই জায়গাটা। আর এটা ভোগ করে, এটা একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে ভোগ করে আমি শারীরিকভাবে কাছে পাবো কি এই জলটা কিংবা খাবারটা, আর যা কিছু আর অত ব্যাখ্যা করার আমার দরকার নেই, সেটা হল প্রাণবৃত্তি। আর এটা ঠিক করছে কি না করছে এটা বিবেক বৃত্তি। কিন্তু ঠিক করছে কি না করছে এটা এত বেশি সোসাইটি দ্বারা, পরিবার দ্বারা সব কন্ডিশন, যা আমার যে ঠিক করছে কি না করছে জায়গাটা আমার গ্লোমি খোলেই না। যেমন পাড়ায় যাচ্ছি, পাড়ার লোকের দেওয়া ঠিক করছে না করছে, এই পাড়ায় এটা চলবে না, ওইখানটায় পলিটিক্যালি যখন হচ্ছে যেটা প্রশাসন ঠিক করে দিয়েছে এটা ঠিক করছে না, তারপর ফলে আমাদের যে বিবেকটা সবসময় লাথি খাওয়া, নিজস্বতা বলে কিছু নেই, সেটা মার খায় তাই বসে বসে প্রাণ। সেই বেচারি এই বাকি 4 সতীনের সঙ্গে লড়াইয়ে সেই বেচারি একমাত্র স্থান পায় আমি যখন ড্রিমলেস স্লিপে, তখন শ্বাসটা খালি নিজের মতো করে, প্রাণবায়ু নিজের মতো করে কাজ করতে পারে। বাকি সময় তাকে সব সময় 4 সতীনকে স্যাটিসফাইড রাখতে হচ্ছে। আমি যখন বুদ্ধির কাজ করব প্রাণবৃত্তিকে সেখানে সহায়তা করতে পারে, কারণ শরীর খারাপ থাকলে বুদ্ধির কাজ এমন ভালো লাগছে না, নিতে পারবো না। এখন ডিটেকটিভ গল্প দিলেও পারবো না, ডিটেকটিভ গল্প পড়তে আমার ভালো লাগে বলে আমি ডিটেকটিভ গল্প দিয়ে বললাম। এবার মনোবৃত্তির জায়গায় এইটা থেকে এটা করে যেটা খুশি তোমরা, আমার শরীরটা ভালো না, এখন আমি বিবেচনা করতে পারছি না কোনটা, একটা হলেই হলো, কারণ মন তখন প্রাণবৃত্তি তো এটা করছে না, প্রাণবৃত্তির ফাংশনিং। অর্থাৎ ওই যে 5 জন বউয়ের ওইটা হলো 5th বউ যে সার্ভ করে চলেছে বাকি সে স্বামীকে পাচ্ছে শুধু একটা সময় ড্রিমলেস স্লিপে। এবার দেখছে স্বামীর অনুভব নেই, একমাত্র ওই প্রাণের অনুভবটুকু আছে, সেই জন্য সে খেটে যাচ্ছে। তার মানে এখানে প্রকারান্তরে আমি কি বোঝালাম, মানে বলা হলো আর কি, যে আমরা সব সময় প্রাণবৃত্তিকে নিয়েই বেসিক্যালি আছি, কিন্তু প্রাণবৃত্তিটাকে খাটাচ্ছি ওইগুলো, ওই জিনিসগুলো, ওই যে অন্যান্য বৃত্তি, কিন্তু আসল যে প্রাণবৃত্তি নিয়ে আছি সেইটা সুচালিত রাখছি না, সুচালিত রাখছি না। সেই রাখাটার ব্যাপারটা হলো একবার অন্য কথায় চলে আসছি, ধ্যানে। ধ্যানের প্রক্রিয়া যাবো, সেই কথাটা আমি যাওয়া খুব জরুরি, কিন্তু আপনার ওই কথায় আবার যাচ্ছি। জন্মান্তর আছে কি নেই এর ব্যাপারে আপনি জানলে আপনার কি লাভ হবে না হবে জানি না, অনেক মানুষের ক্ষতি আছে। যেমন জন্মান্তরের যে লক্ষণগুলো, জায়গাগুলো বলে, এটা যদি সত্যি অ্যাক্টিভেটেড হয়ে যায় টিকতে পারবে না মানুষ। আমি যদি পাশে বসে জানি যে লোকটাকে পছন্দ করি না একদম, সে আমার পূর্ব জীবনে সে আমার নিজের সহোদর ভাই ছিল, কিংবা আমার পরম বন্ধু ছিল, সেই স্মৃতি এসেছিলাম তো সব ঘেঁটে যাবে। আমার যদি কালকে কি খেয়েছি সকালে তাই মনে রাখে, তাহলে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে।
সব মনে রাখা মনে থাকা ভালো না, কিন্তু তাহলে এটা সত্যতাটা নিরূপিত হচ্ছে কি করে? একটি জায়গা দিয়ে, জন্মগতভাবে যে মেধার প্রকাশটা একদম আলাদা সবার। বলে ওই শিশুর আর মেধা কোথায়? একটু একই পরিবেশে রেখে চারটেকে মানুষ করুন, চারটে চার রকম আসবে। কেন? রক্তে তাদের হয়তো সব ঠিক আছে, শারীরিকভাবে তাদের সব পেডিয়াট্রিক্স বলে গেছে সব ভালো, সব দিকে সব ঠিক আছে। ওই তফাতের জায়গা, অ্যাকচুয়ালি এই সবচেয়ে বেশি তফাতের জায়গাটা নিয়ে যেটা পুনর্জন্মে আসে সেটা হলো মেধা। মেধা মানে লেখাপড়া না, অনুভব শক্তির প্রাখর্য। এই প্রখর অনুভব শক্তির প্রাখর্যটা, সেই অনুভবটা কিসের অনুভব? এক্ষুনি আপনি প্রশ্ন করতে পারেন অনুভবটা কিসের অনুভব? আমরা পাঁচটা দিক দিয়ে করি। বুদ্ধিতে একটা কম অনুভব করি, এটা অঙ্কটা বড্ড শক্ত, এটা অনুভব করলাম, এটা কিন্তু হৃদয়ের অনুভব না, এটা কিন্তু বুদ্ধির অনুভব। আবার হৃদয়ের অনুভব করলাম, একটি মেয়েকে দেখে আমার খুব তার সঙ্গে আলাপ করে, তারপর দেখলাম সিঁদুর নিয়ে এসে আরেকজন বড়ের সঙ্গে যাচ্ছে, আমার ধরার জায়গা, এটা কিন্তু হৃদয় দিয়ে অনুভব করলাম, যেটা আমার কিছু সুবিধা হবে না। এটা খারাপ অর্থে বলছি না, আমি বোঝাবার জন্য বলছি একটু স্থূলভাবে। আমার একটা জায়গায় দেখলাম একটা জিনিস কিনে, দেখলাম এটা কিনলে হয়, বুঝলে, এটা কিনলে হয়। বলে হ্যাঁ কিনুন। দাম কত? বলে এটা 2,85,390। না, এ আমার একটা আছে, তা দিয়ে এখনকার মতো কাজ চলে যাবে। সঙ্গে সঙ্গে আমি করি, তাই ওটা আমার সঙ্গে সঙ্গে ওই জায়গার অনুভবে বুঝলাম যে ওটা আমার নেওয়ার মধ্যে। তার মানে আমার অনুভবটা এক্সক্লুসিভ না, অনুভবটা এগুলো সাপেক্ষ। হয়তো মনের অনুভবে ওটা আমার খুব ভালো লাগছে হিমালয়, হৃদয়ের অনুভবে ওটা ছবি একটা তুলে নিয়ে যেতে পারি, হিমালয়টা তুলে আমার বাড়িতে নিতে পারি না, তাজমহলটা তুলে আমার বাড়িতে নিতে পারি না। তার মানে সমস্ত জিনিসের পেছনে রয়েছে অনুভব বৃত্তির সঙ্গে যে জিনিসটা, সাইকোলজিস্টরা কি বলবেন জানি না, মেধা, যে তার আগে থেকে প্রস্তুতি, যে এটা হ্যাঁ না না এর মধ্যে যাওয়া, এবং সেটা গড়ে ওঠে যেটার দ্বারা, তার নাম বিবেক। এইটা কার কতটা হয়েছে দিয়ে উচিত না বিবেচনা করা, কিন্তু যদি বিচার করার কোনো মাপন থাকতো, যন্ত্র থাকতো, তাহলে ওইটা দিয়ে ধরে যেত কে কত জন্ম পেরিয়ে এসছে। এবার সেটা যদি খুব বলা হয়, আমি বলবো একটা লক্ষণ, কিন্তু সেই লক্ষণটা একদমই চাই না সবার কাছে পৌঁছো। যেখানে দেখবেন ক্রোধ খুব বেশি, যেখানে দেখবেন জেনে শুনে যেটা আমার নেবার মতো না সেটা আমার দিকে ভীষণভাবে লোভ আসছে, এই সমস্তগুলো হলো নতুন। আমি কিন্তু ওইটা বলিনি, কথাটা শেষ করে দিই। যদি তার মধ্যে দেখেন অত্যন্ত ভীষণ আলস্য, কিন্তু নিজের জায়গাটাকে না পেলে তার মধ্যে মনে হচ্ছে বীরের বীর, আসলে বীর না। যেখানে আমি জানে না আমাকে কি করতে পারি, আমি কিচ্ছু করতে পারি না। ওইগুলো হলো তামসী, মানে সবে জন্মেছে পশু থেকে। আপনি দেখবেন কুকুর কেউ আসছে, আপনি লাঠি দেবে, কান 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 করতে করতে দূরে চলে গেল। আচ্ছা, এইবার আমি যদি বলি এই চিহ্ন দিয়ে পাবলিককে দেখতে শুরু করুন, আপনি বলি এবারটা দুজন্ম হয়েছে, মোটে মানুষ জন্মেছে, চলবে না। সুতরাং এটা ফিজিওনমিতে কিংবা বিদ্যার আয়তনে আমি পরিসরে আনা উচিত না। কিন্তু আমাকে যদি বলেন আমি বুঝতে পারি কিনা, বুঝতে পারলেও আমি বুঝতে চাই না। বুঝতে আমার লাভ কি? খালি ইনফরমেশন হবে, কিন্তু তাদের প্রশ্ন দিয়ে, তাদের জায়গা দিয়ে, তাদের আকর্ষণের অনুভবটা দিয়ে বুঝতে পারি যে অনেক ওপরে ওঠা। বলে তাহলে আপনি মশাই নিজেকে কি মনে করেন? বলে যা মনে করি তাই। আপনি আমার কাছে এসছেন কেন? জানতে তো। আপনি নিশ্চয়ই মনে করেন আপনি যে আপনার থেকে যে জিনিসটা আপনি জানতে এসছেন, সেই জিনিসটা এখানে অন্তত অ্যাডভান্সমেন্ট আছে, কোন জায়গা অবধি আমার অ্যাডভান্সমেন্ট আছে, আর নয়তো পরীক্ষা করতে এসছেন। সুতরাং দুটোর একটার মধ্যে আপনি বিচরণ করছেন, করুন। আমি আমার কাছে প্রশ্ন করলে আমি উত্তর দেব, সাফ কথা। এবার সেখানে যখন খুলে মিলে নিজেকে ট্রান্সপারেন্টলি নিজেকে প্রকাশ করে যে আমি এই জায়গায়, তখন সেটা সুন্দর সংযোগ হয়ে যায়। ফলে ওই যে রিসার্চ, যে কত জন্ম পীড়নে কতটা উন্নত, দরকারই নেই, জানা তাহলে চলা যাবে না। সেই জন্য ওই ব্যাপারটাকে জিজ্ঞেস করেন, জন্মান্তর সত্য, পুনর্জন্ম সত্য, দ্যাটস অল। প্রমাণ সাপেক্ষ জায়গাটা বললে খুব মুশকিল মানে হেরে যাওয়া না, যে ক্লাসিফিকেশনটা করতে হবে। হরগোবিন্দ খোরানা তো সে জায়গায় প্রায় পৌঁছে গেছিলেন। ওই যে জেনেটিকে, যে জিনটা তার বারবার থেকে আসে, কি সাংঘাতিক কথা ভাবুন তো। বংশগতভাবে এটা বহন করে করে তার একটা জিনে যায়। তার মানে বার্ট্রান্ড রাসেল একটা খুব খারাপ কথা বলেছিলেন,
তার জন্য বার্টন রাসেলের উপরে শ্রদ্ধার সঙ্গে সঙ্গে আমার মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। বলেছিলেন খুব উন্নত মনা লোক ছাড়া তাদের বিয়ে করা উচিত না, তাদের ছেলে মেয়ে হওয়া উচিত না, মানে যাতে জিনগুলো সমস্ত উন্নত ধরনের জিন। কিন্তু কথাটা খুব খারাপ। গ্রিসে তো দুস্থ রুগ্ন ছেলে মেয়েদের ফেলে দিত ওপর থেকে, বলতে এদের নিয়ে পালন করে কি লাভ হবে। হিটলারকে তো ছেড়ে দিন, আজকের যুগে না, হিটলার তো হলো শয়তানের প্রতিভূ। তখন তো করেছিল কল্যাণধর্মী ভাবে, যে একে আমরা বাঁচাতে পারবো না, এই রুগ্নটাকে আমরা বাঁচাতে পারবো না, সুতরাং কি করব। দুই কারণে কিন্তু, অর্থাৎ না পারবো খাওয়াতে, না পারবো পড়াতে, না পারবো হাঁটাতে, একটা দলামেলা করতে, তাকে মরতে তো হবেই, বিনাশ করতে। এই হিটলারের যেটা ছিল সেটা তো হলো আমার জায়গাটা আমার রেখে দেওয়ার জন্য। আমি হিটলারকে এখানে আনছি না। এবার যদি ধরুন হিটলারকে বললেন, আমার বলতে অসুবিধে নেই। হিটলার কি মানে সবে পশু জন্ম পাওয়া না, এ হলো পশু বৃত্তিটায় লালন করা একটা উন্নত স্তরের মানব, যার মানবিকতার জিনিসটা পুরো ধামাচাপা করা। তার মানবিকতাটা শুধুমাত্র নিজের চারপাশে যারা আমার আপন বলে ধরা তাদের জন্য, আর কারোর জন্য না। ফলে ওর মানবিকতা নেই না, ওর মানবিকতা দুষ্ট মানবিকতা, নিকৃষ্ট মানবিকতা। মানবিকতারও প্লাস মাইনাস আছে। বলে মানবিক সোনার পাথর বাটি নাকি, মানবিকতার আবার খারাপ দিক হয়? নিশ্চয়ই হয়, তার বড় প্রমাণ। তাদের গোষ্ঠীর কারোর জন্য সে দরকার পড়লে যত খুশি করবার কাজ করে বলতো। কি থেকে কেমন আছো মা, তুমি কি জানতে আমরা আজকে বসছি? বাহ বাহ বাহ। তো সেই জন্য হিটলারের নামটা এইখানটা আনা মানে আমাদের ফুটনোট তৈরি করে একটা বড় আলোচনায়। কিন্তু যখন এসেই গেছে তাই বলছি, হিটলার হল মানবিকতার একটা অভিশাপ, সেটা তো 100 হ্যাঁ। কিন্তু এখানে সেই আলোচনায় আমি ঢুকবো না। কিন্তু যখন বলেই ফেললেন তখন বলছি এরকম হিটলার বললেন না, এটা কি বলছে? আসুরি শক্তির প্রগাঢ় প্রকাশ। ফলে আপনি একটা অন্য চ্যানেলের সুযোগ করে দিলেন আমাকে। এই কংস, মহিষাসুর, ইদি আমিন দাদা, টু সাম এক্সটেন্ট নেপোলিয়ান আলেকজান্ডার, তৈমুর লং, চেঙ্গিস খান, এগুলো সমস্ত হলো আসুরি শক্তির। খুব অর্গানাইজিং পাওয়ারটা প্রচন্ড, কিন্তু আসুরি শক্তির বলয় এরা এদের পরিপুষ্টিকরণ, পরিবর্ধন হয়ে মানে ওটা বেড়ে ওঠাটা এদের একটা মেগালোম্যানিয়াকের মতো করে দিয়েছে। কারণ তারা ইয়েস পার্সন পেয়ে গেছে চারপাশে প্রচুর। এই ইয়েস পার্সন না পেলে ওরা এটা হতো না হয়তো। কারণ ইয়েস পার্সন গুলো, হ্যাঁ আপনি যা বলছেন, কারণ তারা সুবিধা পাচ্ছে ওর কাছ থেকে। ফলে ওর শক্তি সবসময়ই ক্রমবর্ধমান হয়েছে ওইভাবে, কিন্তু বিনাশ হবে বলেই। কারণ আসুরি শক্তি কখনো চূড়ান্ত জায়গা অব্দি দাঁড়াতে পারে না, কারণ তার মধ্যেই তখন তার মধ্যে ব্যতিক্রমী ভাবে কিছু লোক আসবে। আমরা কেন ক্ষমতায় যাব না? যেটা শুভ শক্তি তো হতেই পারে না। শুভ শক্তি নাও, তুমিও ক্ষমতায় এসো না। শুভ শক্তিতে ক্ষমতা অনেক হোক, আসুরি শক্তি কখনো ক্ষমতা অনেক হওয়া চায় না। ফলে তারই মধ্যে তার বিরোধটা রয়ে গেছে। ফলে বুদ্ধিনাশাৎ প্রণশ্যতির মতো ওটাও বিনাশ হবেই। তাই যদি হয় তাহলে আপনাকে বাইবেল বলছে আর কোরআন বলছে যে ইয়ে নেই, জন্মান্তর বলে কিছু নেই। জন্মান্তর বলে কিছু আছে বলা নেই বলার জায়গাটা কি আছে ওতে? না এমনিতে তো ওদের প্রশ্নটা কি ওঠা আছে জন্মান্তর আছে কি না? না সেটা তো ওই সেই তখন যেটা লিখেছে তার কোনো বদল। তাহলে নেইও বলা নেই। ওরা বলছে যে ওটাকে তোলা নেই, বলা নেই না, তোলা নেই, ওটাকে নিয়ে প্রশ্ন আসেনি। তাতে কি হয়েছে? চৈতন্য মহাপ্রভু জন্মান্তরবাদ নিয়ে বলেননি কিছু, কিন্তু এবারে তার শিক্ষা এতে সবসময় বোঝা যাচ্ছে তার নৈকট্য যারা লাভ করেছে তারা অনেক জন্ম পেরিয়েছে, ওখানে পৌঁছেছে। শুনুন, এখানে কোনো দ্বিতীয় মানে দিয়ে বলছি না, একদম মূল মানেতে বলছি। দ্বিতীয় মানের মধ্যে প্রচ্ছন্নভাবে কিংবা একজন জাগ্রত মানুষের কাছে ভেরি মাচ অ্যাট্রাক্টেড আসার যারা, তারা অত্যন্ত উন্নত স্তরের জন্ম না হলে হতে পারে না। এখান থেকে বললাম যে কোনো সিদ্ধান্ত অন্য জায়গায় ঢুকবেন না, কিন্তু ঢুকলে আমি কথা বন্ধ করতে হবে আমাকে। একজন জাগ্রত পুরুষকে যেতেই পারে না তার কাছে অবধি। যদি যায় দেখবেন অনেকের অনেক রকম দোষ থাকলেও বলবো তারা অনেক উন্নত পর্যায়ে, আদারওয়াইজ দে ক্যানট গো। ওই জায়গা অব্দি যেতে পারবে না, কসমিক অ্যারেঞ্জমেন্টই তাকে যেতে দেবে না।
তাকে বলে দেবে আমি না একটু আটকে গেছি, আমার যাওয়া আজকে হচ্ছে না, হয়ে যাবে তার। আমি এটাকে একদিনের কথা বলে বলছি না, তার দরজাটা বন্ধ, কারণ তার সময় নয় এখনো। এটার মানে খারাপ ভালো না, এটার মানে প্রতিবন্ধকতা না, কিন্তু তার গ্রোথে ওই জায়গার কিছু দরকার আছে, সেটা পেয়ে তবে সেটা আসবে। ওটা এখনো আর্জ হয়নি, ওটা তার একটা ইন্টারেস্ট গ্রো করেছে মাত্র। আর্জ হওয়া আর ইন্টারেস্ট গ্রো করা দুটো এক জিনিস না। ইন্টারেস্ট গ্রো করেছে, সঙ্গে সঙ্গে পাওয়াও আছে এক শ্রেণীর, ইন্টারেস্ট হয়নি তার পাওয়াও আছে, তারা অনেক উপরের স্তরে। সেই পুরুষটি কিংবা সেই মহিলাটির এই নিয়ে কোনো ইন্টারেস্টের ব্যাপার কিছু নেই, কিছু আসেনি, কোনো সমস্যা হয়নি, কিছু না, কিন্তু ওই কানেকশনে পেয়ে মনে হলো যে তো আমার খুব আপন জায়গা। এটা খুব রিফাইন্ড দশার যারা তাদের হয়, কিন্তু তার মানে আবার বলছি যে এগুলো আমার জানানো হলে খুব সমস্যা আছে। বলবে এর তাহলে কি, ওর তাহলে কি, এরটা কি মনে করেন, আমি তো সে উত্তর দিতে পারবো না, বলবো না, দেবো না, কারণ তো খুব অন্যরকম হয়ে যায় না ব্যাপারটা। সেই জায়গাটা আছে বড় চিহ্নিতকরণ হয়ে যায়। শ্রেণী বিভাজন একেবারেই উদ্দেশ্য হতে পারে না সকল্ড আধ্যাত্মিকতায়। আমি আধ্যাত্মিকতা শব্দটা ব্যবহার করতে আমার গায়ে লাগে, কিন্তু এখানে বাধ্য হয়ে করছি। সকল্ড আধ্যাত্মিকতায় চিহ্নিতকরণ, যে এই পর্যায়ে ওই পর্যায়ে, এই যে শ্রেণী বিভাজন একদম উচিত না। সবার মধ্যে কি দেখছে, আই এম সিইং মাই সেলফ ইন এভরিওয়ান, এটা ভাববাদী না। এইবারে আমি দেখছি এদের মধ্যে কয়েকজনকে, আমি এখানে যারা আছেন বলে বলছি, এখানে আমি প্রায় আমার ছায়াটা দেখছি। আমার ছায়া মানে কিন্তু আমার নাম ধরুন হিরণময় সান্যাল, হিরণময় সান্যালের ছায়া বলছি না, আমি যে অনুভবে আমার আইডেন্টিটিটাকে চিনি সেটা দেখছি এখানে প্রায় সেই জায়গায় যাওয়ার কিছু প্রতিবন্ধকতা নিয়ে আছে, একটু নাড়াচাড়া করলেই কেটে যাবে ওটা। ওরা আমি হয়ে যাব না, আমি যে আমিতে জাগ্রত, ওরাও সেই আমিতে জাগ্রত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হুয়ারাজ এইবার দেখলাম ঘরে এসে আরো 25 জন বসলেন, তাদের দেখছেন তারা খুব অ্যাডমায়ারিং, এসে সঙ্গে সঙ্গে নমস্কার প্রণাম কিংবা যা কিছু বলা, এবং ভালো মানুষও তারা, নিচবৃত্তিরও না, কিন্তু ওদিকে দেখছি ছায়াটা দেখা যাচ্ছে, সেখানে ছায়ার ব্যাপারটা আসছে না। তার মানে কি, অনেক রকম ভালো জিনিস থাকলে অন্যান্য অনেক এমন ডিম্যান্ডিং জায়গা ভেতরে রয়ে গেছে, অবচেতন বলুন চেতন বলুন, যে এটা দিলেও নিয়ে বাকি সুন্দর লাগলো কথাগুলো, বা স্তোত্রটা কি চমৎকার লাগলো, বাকি গানটা ভালো লাগলো, ঠিক আছে আজ আসি, আজকে আবার এক জায়গায় যেতে হবে আমাকে, এরকম বলে সারা কিছু করার নেই। তার মানে তারা দোষী না, কিন্তু তাদের গায়ের জোরে গলায় বেল্ট বেঁধে আপনি বসিয়ে রাখা, আরে বসো না খানিকক্ষণ, আমিও তো যাবো, ঠিক আছে তুমি যখন বলছো, ওই কথা রাখার জন্য করা। সুতরাং এই যে জায়গাগুলো, এগুলো দেখিয়ে দেয় যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু যদি থাকতো যে ইনি একটা রিকমেন্ডেশন দিলে এক জায়গায় আমার চাকরি হবে, সে এমনি করে বসে থাকতো যতক্ষণ না ব্যাপারটা শেষ হবে, আর নইলে এই শতরঞ্জিটা তার নিয়ে যেতে হবে, ভাড়া দিয়েছে এটা নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে, আর কোনো কারণে থাকার তো নেই তার, না। সুতরাং বাস্তব জীবনে কে কোনটা থেকে কি জন্য কোনটা চাইছে না, একেবারে স্তরে স্তরে আছে, কেউ খারাপ না কেউ ভালো না, যে যার জায়গা থেকে তাই করছে। খারাপ ভালো ব্যাপারটা আছে সম্পর্কটা রাখতে গিয়ে প্রতিবন্ধকতা আসার জন্য, তখন খারাপ লাগা ভালো লাগা। যদি প্রতিবন্ধকতা না আসে সব ভালো, কিন্তু প্রতিবন্ধকতা আসবেই। তাই আবার উপনিষদকে আনছে, আমার এই কথা শাস্ত্র ধরে বলবার আমার এতটুকু আগ্রহ নেই, কারণ আমার মায়ের কৃপায় শাস্ত্র ধরে বলার দরকার হয় না, কিন্তু বলি কেন, ওগুলো প্রতি শ্রদ্ধাটা জানাবার জন্য, যেগুলো বলে গেছেন তারা, হয় গীতায়, নয় কোরআনে, নয় বাইবেলে, নয় আবেস্তায়, প্রকারান্তরে এগুলো বলে গেছেন। সেই জন্য নইলে ওখানে বলেছেন কি না বলেছেন জানি না, আমি যা বলছি এটা সত্য ভাষণ না, কারণ আমরা সবাই পরম্পরায়, কিন্তু এখানে যারা বসে আছেন প্রত্যেকে পরম্পরার এক একটা জায়গা, কোটি কোটি লক্ষ লক্ষ জন্ম পেরিয়ে একটি প্রকাশ। আমি এখানে যদি জন্মান্তরবাদকে নাও মেনে বলা হয়, জগতে মানুষের বিকাশে যে পরপর প্রজাতির পর প্রজাতি হয়ে 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 আজকে একটা মানুষ হওয়া, হি অর সি ক্যারিজ, তার ভাবুন তো তার জিনের কি পরিবর্তনের মধ্যে দিয়ে সেই জায়গায় পৌঁছেছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাতে আজকে এই বাচ্চাটা আর মিশরের একটা এই বয়সের বাচ্চার যে ছিল, কোটি বিরাট তফাৎ। এর প্রতিটি অনুপরমাণিত ঝুঁকে রয়েছে জ্ঞানের পোটেন্সিয়াল, জ্ঞানের জায়গাটা একটু ধরিয়ে দিলে বুঝিয়ে দিলে ও এটাই।
আগের ওটা ভাবাই যেত না, কিন্তু তারা তো পিরামিড বানিয়েছে। হ্যাঁ। তার মানে পিরামিড বানিয়েছে, তার মানে জ্ঞানের জায়গার বিস্তারটা না আয়তন কি বিরাটত্ব দিয়ে আসে না, সূক্ষ্মতা দিয়ে আসে। সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় ঢুকতে পারা, আত্মিক বোধে জাগ্রত দশায়। আমি গাছের তলায় রইলাম না 16 তলা বাড়ির এসি রুমে রইলাম, ইজ নট দি পয়েন্ট। সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাটায় বসে জগৎটা যখন দেখা যায়, তখন কুটিরটাও আমার বাড়ি না, 16 তলা বাড়িটাও আমার বাড়ি না, জগৎটাই আমার বাড়ি। এই বোধে এবার শরীর ঠিক রাখার জন্য নিশ্চয়ই আমার একটা স্থান হলে ভালো হয়, একটা জায়গায় যেখানে মানে শরীরটাও তো রাখার ব্যাপার আছে। কেন কষ্ট করে রাখে? সুতরাং একটু শুয়ে বসে ভালো করে দুবেলা ঠিক করে খাওয়া তো ঠিক আছে। সেই জন্য ওটার দিকে এভলিউশনের, পরিবর্তনের জায়গা এবং সংস্থানের জায়গাটা প্রয়োজন। নইলে যিনি জাগ্রত আত্মবোধে, রিয়াল আত্মবোধে, তার স্থান কাল পাত্র যুগ কোনো কিছুর কিছু নেই। তিনি তো অমৃতময় পুরুষ, অমৃতময় জায়গায়। এবং তাকে যদি বলে বাবা লোকটা কি বিরাট, ও বলবে আপনিও তাই, হ্যাঁ। আপনিও তাই, জাস্ট বি অ্যাওয়েকেন্ড। এখানে যা একদম জমিদারির ব্যাপার নেই, আপনিও তাই, আপনিও সেই। এর থেকে বড় সত্য আর কিছু নেই, এর থেকে বড় সত্য আর কিছু নেই। এবং এই সত্যের উপর দাঁড়িয়ে একটি উপনিষদের কথা বলছিলাম, বৃহদারণ্যক উপনিষদ বলছে সমস্ত দ্বন্দ্ব, সমস্ত ভয়ের মূলে আমাদের দুই বোধ। দুই বোধ থাকলে ফ্রেন্ডশিপ হলো, কিন্তু ফ্রেন্ডশিপ মানে সেখানে কিন্তু অভিমান আসতে পারে। অভিমান আসতে পারবে, দুই মানে তো শুধু দুই না, 3 4 সবই। অভিমান আসতে পারে মানে প্রতিদ্বন্দ্বিতা আসতে পারে, প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিযোগিতা, প্রতিযোগিতা মানে পরশ্রী কাতরতা, পরশ্রী কাতরতা থেকে ঈর্ষা হিংসা, ঈর্ষা হিংসা থেকে হলো আমি পাবো না তো তোকেও পেতে দেবো না। এই যে জায়গাগুলো, ফলে এটা বেড়েই চলবে, বেড়েই চলবে, বেড়েই চলবে। এবার রুট কজের জায়গা, একের প্রকাশ সব, আমরা ওই গুরুত্ব, ওই জায়গাটাই আর উঠবে না। তাতেও সব থাকবে, গ্রোথ থাকবে, এগিয়ে চলা থাকবে, সব থাকবে, কিন্তু বিদ্বেষ দ্বন্দ্বটা থাকবে না। ফলে যে জিনিস নিয়েই বলি, ধ্যান নিয়েই বলি, জ্ঞান নিয়েই বলি, ভক্তি নিয়েই বলি, কর্ম নিয়ে, একটা কথা সবসময় থাকে, ঔচিত্যবোধে এই ঘৃণা আর বিদ্বেষ নামক দুটি পাদুকাকে পদাঘাতে সরিয়ে দেওয়া। এই পাদুকা পড়ে আমি হাঁটবো না, আমার যেন চলনে বলনে আর সব ঠিক আছে, কম্পিটিশনও ঠিক আছে, সব ঠিক আছে, যেন আউটকামে পরশ্রী কাতরতা, বিদ্বেষ, ঈর্ষা, এগুলো যেন এসে বাসা না বাঁধতে পারে। এটাই হলো মানে, যদি ধর্ম বলে কিছু থাকে তো সেটার থেকে বড় ধর্ম আর কিছু।